নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগের দিনে তোমাদেরকে বলেছিলাম যে আমার জন্মদিন সেলিব্রেশন করছে তোমার দাদাভাই। যদিও জন্মদিন আমার 2-3 দিন আগে কেটে গেছে, কিন্তু তা সত্ত্বেও সেলিব্রেশনের কোনো কিছুই হয়নি। তোমার দাদাভাই যেহেতু বাড়িতে ছিল না, তাই বাড়িতে এসেছে গতকালকে, তাই আজকে আমার জন্মদিন ও সেলিব্রেট করছে ওর মতো করে। তোমাদের দাদাভাই আমাদের যত বছর বিয়ে হয়েছে, বিয়ের পর থেকে আমার যা যা স্বাদ আজ পর্যন্ত আছে বা যা যা আমার ইচ্ছা করে, যেটা আমি করতে চাই, তোমাদের দাদাভাই সব সময় তার সাধ্য মতো চেষ্টা করে আমার সেই স্বাদ পূরণ করার, আমার সেই ইচ্ছা পূরণ করার, মানে আমার কথা রাখার। আমি যা চাই সেটা তার মন প্রাণ তার সবটুকু দিয়ে চেষ্টা করে সেটা আমাকে দেবার। তবে আমার চাওয়া পাওয়া তোমরা তো সবাই জানো যে খুবই সামান্য, খুবই ছোটো। আমার খুব বেশি একটা এক্সপেকটেশন বা খুব বেশি কিছু চাহিদা আমার কোনো দিনই ছিল না, বিয়ের আগেই কি বিয়ের পরেই কি। এমনকি কিছু কিছু জিনিস থাকে, তোমার দাদাভাই বলে যে এগুলো তো প্রত্যেক মেয়েই এক্সপেক্ট করে, এগুলো চায়, কিন্তু সেইটুকু এক্সপেকটেশনও আমার মধ্যে নেই, যেটা তোমাদের দাদাভাই বলে। চলো, তোমরা কালকে দেখেছিলে যে তোমাদের দাদাভাই আমার পছন্দ মতো চিকেন নিয়ে এসেছে, তো সেটাই রান্না করছে। আজও তোমরা প্রথমে সেই রকম দিয়েই ভিডিওটা স্টার্ট করছি। তো তোমাদেরকে বলেছিলাম চিকেনটা শুধুমাত্র তোমাদের দাদাভাই রান্না করছিল, আর বাকি রান্নাটা করেছিল আমার শাশুড়ি মা। তো সেটাই আর কি করছেন। তো উনি বললেন যে সুমনা, তুমি যখন দাঁড়িয়ে আছো তাহলে সজনের শাক আজকে হবে। তো তোমার দাদাভাই সকালবেলাতে বাজারে গিয়েছিল, বাজারে কোনো শাক আজকে পায়নি। বাজারে কোনো শাক নাকি এসেছিলো, সেগুলো বিক্রি হয়ে গেছে। মানে তোমাদের দাদাভাই যখন পৌঁছায় তখন বাজারে কোনো শাকই থাকেনি। তাহলে অগত্যা বাড়িতে যা শাক আছে, বাড়িতে সজনের শাক ছাড়া তো এখন এই সময়তে কিছু নেই, তো সজনের শাকই রান্না হবে। তো সজনের শাক রান্না করার একটু ঝামেলা আছে, কারণ সহজে সিদ্ধ হতে চায় না। একটু খাবার সোডা এই সমস্ত কিছু না দিলে আর কি হয় না। তো সেই জন্য মা আমাকে বলল যে তুমি জলটা চাপিয়ে দাও কড়াইয়ে, তাহলে একটু নুন দিয়ে আর কি একটু ভাপিয়ে নেওয়া হবে সজনের শাকটা, তারপরে তো আবার একটু খাবারের সোডাও দেওয়া হবে। তো সেটাই আর কি আমি মায়ের কথা মতো করে করছিলাম। তারপরে আমি মাকে বলছিলাম যে তুমি তাহলে বসো, মা যেহেতু আছে অশ্মির কাছে, আর অশ্মি এখন ঘুমাচ্ছে। তো বললাম তাহলে আমি তো দাঁড়িয়ে আছি, বাকি রান্নাগুলো আমি না হয় করছি যতক্ষণ না অশ্মি উঠছে। অশ্মি উঠে গেলে তার কিছু করতে পারবো না। তখন আমার শাশুড়িমা বললো যে না, মানে অশ্মির বাবা তো চিকেনটা করে দিচ্ছে, বাকি রান্নাগুলো উনি নিজেই করবেন। তো সেহেতু উনি যখন বললেন যে নিজেই করবেন, তাহলে আমার আর কিছু বলার থাকে না। আমি যদিও বা বললাম যে করবো, কিন্তু উনি যেহেতু নিজেই করতে চাইলেন, ঠিক আছে, করতে চাইলেন করুক। তো ওখানেতে মাকে একটুখানি হাতে হাতে হেল্প করছিলাম, তোমার দাদাভাইকেও হাতে হাতে একটু সাহায্য করে দিচ্ছিলাম। তারপরে আমি দেখতে এলাম যে 12:30 বেজে গেছে, অশ্মি এখনও ঘুম থেকে ওঠেনি। ওকে তাহলে আমি কখন স্নান করাবো, কখন খাওয়াবো? মা দেখো পাশে শুয়ে রয়েছে, মাকে আমি অশ্মির বডিগার্ড হিসেবে রেখে গেছি। তো মা বললো কী হয়েছে? আমি বললাম কিচ্ছু না, আমি দেখতে এলাম অশ্মি উঠেছে কি ওঠেনি। তারপরে আমার শ্বশুরমশাই গিয়েছিলেন আজকে মুড়ি ভাজাতে, তো মুড়ি ভাজিয়ে নিয়ে জাস্ট এসেছেন। তোমাদের দাদাভাই আমাকে বললো যে মুড়িগুলো তুমি একটু কুড়িয়ে নাও। আর মুড়িগুলো কুড়াতে গিয়ে দেখলাম যে অসম্ভব রকম গরম, মানে এত গরম যে আমার হাত পুরো জ্বলে যাচ্ছে। আমি অনেকবার করে চেষ্টা করে দেখলাম যে এইভাবে ঘুরিয়ে হাতে করে, কিন্তু যতবারই আমি ঘোরাতে যাচ্ছি হাত জাস্ট আমার পুড়ে যাচ্ছে। তো আমি এখানে বললাম যে একটু ঠান্ডা হোক, তারপরে মুড়িগুলো কোরানো হবে। যেমন আমি আমার বাবার বাড়ির ওখানেতে দেখেছি যে হ্যাঁ মুড়ি নিয়ে আসে, কিন্তু যখন আর কি মুড়িটা ঢালা হয় সেটা অসম্ভব রকম গরম থাকে, হাত দেওয়া যায় না। একটু ঠান্ডা হয় তারপরে আমার ঠাকুমাকে বা আমার মাকে আমি দেখেছি তারপরে কোরাতে। কিন্তু এখানেতে দেখলাম যেটা আমার শাশুড়িমা বললেন যে না, এই এত গরম অবস্থাতেই তোমার যে টিন রাখা আছে বা জার রাখা আছে তাতে ভরতে হবে। তো আমি তো শুনে একটু অবাকই হয়েছিলাম, কারণ আমি ছোটোবেলা থেকে দেখে আসছি সেই মুড়ি একই জিনিস, সব কিছু একই, কিন্তু আমাদের ওখানেতে একরকমভাবে বলা, মানে যেটা আমি দেখে এসেছি, আর এখানেতে এসে শুনছি অন্যরকম। তো যাই হোক, যে এখানে যা নিয়ম আর কি চলে সেটা তো মানতে হবে। তো আমি অনেকবার করে চেষ্টা করলাম, তারপরে আমার শ্বশুরমশাই আমাকে দেখিয়ে দিলেন যে তুই এইভাবে কর, এইভাবে কর। তখন আমি বললাম যে দেখো তোমার হাত আর আমার হাত, তোমার হাত মানে ছেলেদের হাত একটু সচরাচর শক্তই হয়, দেখালাম যে দেখো তোমার হাত আর আমার হাত, আমি হাত দিচ্ছি, আমার হাত পুরো জ্বলে যাচ্ছে। তো উনি আমাকে একটুখানি সাহায্য করছিলেন, একটুখানি দেখিয়ে দিলেন কী করে কী করতে হয় না হয়। তারপর তোমার দাদাভাইকে বললাম একটা বাটি দিতে বা একটা থালা দিতে, যাতে করে আর কি আমি হাতের বদলে ওইটা দিয়ে আর কি ঘোরাবো, তো তাতে আর কি আমার হাতে যাতে একটু গরমটা কম লাগে। তো তোমাদের দাদাভাই সেই মতো একটা বাটি এবং একটা থালা দুটোই দিয়ে যায়, বলে যে দেখো কোনটা সুবিধা হয়, যেটাই সুবিধা হয় সেটা নিয়ে করো। তো বাটিটাও নিয়ে দেখলাম যে না ঠিকঠাক মতো হচ্ছে না, তারপরে আবার থালাটা নিয়ে দেখতে গেলাম, সেটাতেও দেখলাম যে না ঠিকঠাক মতো হচ্ছে না। মানে তুমি দেখো
হাতে করে নিজের হাতে করে যেটা তুমি ভালোভাবে চালবে সেটা তো আর এইসব দিয়ে হয় না না। তো কিন্তু এত গরম যে আমি হাত দিতেও পারছি না। মুড়িতে সেরকম চালার মতো কিছুই থাকেনি, কারণ ওখানে এখন তো মেশিনে মুড়ি ভাজা হয়। তো মেশিনে মুড়ি ভাজতে ওটা অলরেডি একদম যা বালি থাকে বা চোয়া মুড়ি যে সমস্ত কিছু পোড়া মুড়ি থাকে সেগুলো ওখানেতেই ছাঁকা হয়ে যায়। ওই একটা জালতির মতো থাকে, জালের মতো থাকে, তো সেখানেতেই ছাঁকা হয়ে যায়। কিন্তু তবুও আমরা বাড়ি নিয়ে আসি একটুখানি আর কি এইভাবে চেলে নিই, যাতে আর কি যদি কিছু অবশিষ্ট থাকে সেটা খাবার সময় যেন আমাদেরকে ডিস্টার্ব না করে, আমরা যাতে ভালোভাবে বিনা ডিস্টারবেন্সে মুড়িগুলো খেতে পারি। আর তোমরা জানো আমাদের এই দিকের লোকেরা মানে পূর্ব বর্ধমান বা বাঁকুড়া এই সাইডের লোকেরা মানে জলখাবারে মুড়িটাই খায়। এখানে আমাদের অন্য কিছু হয় না। মুড়ির সাথে যদি হ্যাঁ শুধু মুড়িটা তো কেউ খায় না, মুড়ির সাথে কেউ গুড় খায়, গুড় দিয়ে মুড়ি খায়, নাহলে একটু শসা বা অন্যান্য কিছু জলখাবার যেগুলো বানানো হয়, তোমরা তো আমার ব্লগে দেখোই, তো সেগুলো দিয়েই বানাই, সেগুলো দিয়ে আর কি জলখাবার খাওয়া হয়। তো এখানে আমি যতটুকু করছিলাম, কিন্তু এত গরম যে আমি মানে কি বলবো, আর সেই রকম ওয়েদারও সেরকম গরম ছিল, আর ফ্যানটাও চালাতে দিচ্ছিল না, ফ্যানটাও আমি চালাতে পারছিলাম না। তার কারণ বললো ফ্যান যদি চালাই তাহলে নাকি মুড়িগুলো তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যাবে, মুড়িগুলো নিয়ে যাবে এবং মুড়ি হাওয়ায় উড়ে যাবে। তারপরে বোঝো কি জ্বালা। তো যাই হোক, তো সব কিছুই মেনে নিয়ে করছিলাম। তারপরে আমার শাশুড়ি মা আসেন, যখন দেখছেন যে আমি একদম পুরো হিমশিম খাচ্ছি, তখন আমার শাশুড়ি মা আসে। শাশুড়ি মা এসে আমাকে প্রচুর হেল্প করে। শাশুড়ি মা প্রথমে ছেড়ে দিচ্ছিলেন, কারণ উনি এ সমস্ত কিছু কাজ করতে করতে একদম এক্সপার্ট হয়ে গেছেন আমার থেকে। আর আমি তো জাস্ট এই কয়েক বছর করছি, এই 4 বছর বলতে পারো, 4 বছর আমার বিয়ে হয়েছে। তো উনি এইসব কাজে প্রচুর এক্সপার্ট। তো উনি আমাকে দেখিয়ে দিচ্ছিলেন, তো উনি যেভাবে দেখিয়ে দিচ্ছিলেন বাকি মুড়িটা আর কি আমি ওইভাবেতেই দুজনে মিলে একসাথে চেলে নিয়েছিলাম। আজকে আমাদের দুপুরের লাঞ্চে হয়েছিল সজনে শাক ভাজা, আলু সিদ্ধ, আর এটা হচ্ছে চিকেন যেটা তোমাদের দাদাভাই রান্না করেছে, আর সেই আমের আচার, জেলি আচার তোমরা নাম দিয়েছো, তো সেটা আমি রান্না করেছি। আর এই পটল ভাজা ছিল। সবাই মিলে একসাথে খেতে বসেছি। আর তার সাথে ছিল দইটা জাস্ট ওয়াও ছিল। আর এখানে অস্মিকে আমি অলরেডি আগেই খাইয়ে দিয়েছি, বলাই বাহুল্য, কারণ আমাদের খেতে অনেকটাই লেট হয়ে গিয়েছিলো। তো অস্মিকে খাইয়ে দিয়েছি, কিন্তু অস্মি তা সত্ত্বেও আমাদের সাথে একটু একটু করে খাচ্ছিল। আর এই কাঁচের বাটি অনেক কিছু না আমি নতুন কিনেছি, সেটা তোমাদেরকে একদিন আমি দেখাবো। তখন তো ব্লগ করতামই না, তোমাদেরকে অনেক কিছু দেখানো হয়নি, সেগুলো তোমাদেরকে দেখাবো যে আমি কী নতুন কী জিনিস কিনেছি, সেগুলো অনেক দেখাবো। অস্মির কিছু গয়না কিনেছি, তারপরে বাড়ির কিছু জিনিস কিনেছি, প্রচুর কিছু জিনিস কিনেছি। তো তার সাথে মিষ্টিও ছিল। তো আমি এদিকে মিষ্টি খাচ্ছিলাম, আর অস্মিকেও আমি একটু একটু করে টুকরো টুকরো করে কেটে দিচ্ছিলাম। অস্মি মিষ্টিটাকে বলে মিষ্টু। তো সন্ধেবেলা আমি রেডি হয়ে গেছি কেক কাট করার জন্য সবাইকে নিয়ে। মা হওয়ার পর অস্মিকে নিয়ে এটা আমার প্রথম বার্থডে সেলিব্রেশন। আমাদের দাদা ভাই সকালবেলাতেই যখন হাট বাজার করে নিয়ে এসেছে তখনই কেকটা নিয়ে এসেছে। তখন আমি দেখিনি, মানে এত কাজের চাপে আমি কেকটা দেখার সময়ই পাইনি। তো সেই জন্য ভাবলাম চলো তোমাদের সাথে একসাথে দেখবো, তোমরাও দেখবে কেকটা কীরকম, আমিও দেখবো কেকটা কীরকম। তো আমি তো প্রচুর এক্সাইটেড ছিলাম কেকটা দেখার জন্য, কারণ দেখো জন্মদিন যেমনই হোক, কেক যেমনই হোক, কিন্তু কেকটা কীরকম, তার একটা দেখতে কীরকম বা লুক কীরকম, তার সেটা দেখার জন্য এক্সাইটমেন্ট একটা আলাদা লেভেলেরই কাজ করে। আমারও তাই। কেকের প্যাকেটটা যখন খুললাম, এত সুন্দর কেকটা আমার দেখতে লেগেছিলো। কেকের ডেকোরেশনটা এত সুন্দর, দেখি মনটা জাস্ট আমার একদম কি বলবো, সেই গার্ডেন বলে না, সেরকম হয়ে গেছিলো। মনটা এত সুন্দর, এত হ্যাপি হয়ে গেছিলাম, এত ভালো লেগেছিলো। অস্মির কাছে এটা প্রথম কেক। অস্মির ফার্স্ট ইয়ার যে বার্থডে সেলিব্রেশন সেটা আমরা করতে পারিনি, অস্মির শরীর খারাপ ছিল। আমার অস্মি হবার পর, মানে আমি মা হবার পর আমার যে বার্থডেটা সেটাও সেলিব্রেশন করতে পারিনি। তো তারপর এই বছর বার্থডেতে অস্মিও সুস্থ আছে মোটামুটি, আমরাও ঠিকঠাক আছি। তো এই বছর মা হবার পর আমার প্রথম বার্থডে বলতে পারো, আর অস্মিও জীবনে এরকম কেক ওর প্রথম দেখা বলতে পারো। তো অস্মিও অবাক হয়ে দেখছি কেকটা, আর আমিও অবাক হয়ে দেখছি, কারণ কেকটা এত সুন্দর দেখতে ছিল। তোমাদেরকে জাস্ট কাছ থেকে দেখাচ্ছে তোমাদের দাদাভাই, একবার দেখো। আর তোমাদের দাদাভাই আমার জন্য একটা কিটক্যাট চকলেটও নিয়ে এসেছিলো, কারণ তোমাদের দাদাভাই জানে আমার কিটক্যাট খেতে প্রচণ্ড ভালো লাগে। তো কেকটা তোমরা দেখলে কত সুন্দর। মা হবার পর প্রথম বার্থডে সেলিব্রেশন করছি মেয়েকে নিয়ে, তো অবশ্যই তার সাথে তোমাদের দাদা ভাই, আমার মা, আমার শ্বশুর শাশুড়ি, এর থেকে বড় পাওনার কি হতে পারে বলো। কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো। বার্থডে সেলিব্রেশন যেমন হয়নি, মন খারাপ হচ্ছিল, তার তুলনায় অনেক ভালো হলো।
Happy birthday to you, करो Happy birthday to you. ऐसे करूँ Happy birthday to you. Happy birthday to you. এটা টাকা বড় হাত দিয়ে দাও Happy birthday to you. টাকা বড় হাত দিয়ে দাও দাও Happy birthday. Happy birthday to you. আগের বছর এই সময়টাতে অস্মির এত শরীর খারাপ করেছিল যে অস্মিকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছিল। তোমরা সবাই জানো, প্রথমে বর্ধমানে অ্যাডমিট করেছিলাম, সেখানে ভালো হয়নি, কলকাতায় অ্যাডমিট করার পর ওখানেতেও সুস্থ হয়েছিল। তখন সেই সময় জন্মদিন বলে মাথাতেই ছিল না, কিন্তু সে বছর ভাবিনি যে আবার সামনে বছর এত সুন্দরভাবে জন্মদিন সেলিব্রেট করতে পারবো। আবার আমার জীবন কাহিনীটা তোমরা সবাই জানো, আমার জীবনে এমন একটা দিন সেই সময় ছিল যে তখনও ভাবিনি যে এভাবে শ্বশুর শাশুড়ি মা আমার বর আমার মেয়ে সবাইকে নিয়ে একসাথে এইভাবে এত সুন্দর করে জন্মদিন সেলিব্রেট করতে পারবো। অনেক ছোটোখাটো, তোমরা তো বলবে কিছুই হলো না, কিন্তু তোমরা জানো না এটা আমার কাছে কত বড় একটা সেলিব্রেট হলো, বা কত বড় একটা সেলিব্রেশন হলো, বা কত কত বড় কিছু আমার কাছে, মানে এতটুকুটাই আমার কাছে অনেক অনেক বড়। ডেকোরেশন তোমাদের দাদাভাই ভেবেছিল করবে, কিন্তু ডেকোরেশন আমি করতে বারণ করেছি, কারণ ডেকোরেশন করতে হলে অস্মি সেগুলোকে নিয়ে ছিঁড়ে, মানে ওগুলো নিতইও, মানে ওখান থেকে ওকে খুলে দিতেই হতো, ও নিত সেগুলোকে ছিঁড়ে টিড়ে একাকার করে দিত। এবং যদি বেলুন তো বলেছিল তোমাদের দাদাভাই নিয়েও এসেছিলো, কিন্তু সেগুলো আমি লাগাতে দিইনি, তার কারণ বেলুন নিলেই অস্মি নেবে, আর বেলুন যদি ওর নেওয়া মানি সঙ্গে সঙ্গে সে বেলুনগুলোকে ফাটাবে। আর কানের কাছে ফাটালে বাচ্চাদের কান প্রচুর সেন্সিটিভ, কিছু যদি হয়ে যায় বা যদি মুখে করে বা দাঁতে করে যদি কামড়ে নেয়, সেই বেলুনের একটা কিছু টুকরো যদি গলায় আটকে যায়, তো এই এত কিছু ভেবে আমি কোনো কিছুই ওকে ডেকোরেট করতে বলিনি। যে এইভাবে সকলকে সাথে নিয়ে এতটা হই হুল্লোড় করা, এতটা সুন্দরভাবে সব কিছু করা, এটাই অনেক। ডেকোরেশন নাই বা হলো, ডেকোরেশন অস্মি যখন বড় হবে তখন না হয় করব, বা অস্মির যখন বার্থডে হবে তখন না হয় করব। ডেকোরেশন করলেই যে সব কিছু আছে, বা ডেকোরেশন না করলে যে কোনো কিছু নয়, সেরকম কিছু না। এই মুহূর্তটা তো টাকা পয়সা যাই দাও, এই মুহূর্তটা কোনো কিছুর বিনিময়ে মুহূর্তটা পাবো না। তো চলো সবাইকে কেক খাইয়ে দিলাম। প্রথমে শ্বশুরমশাইকে কেক খাওয়ালাম, তারপর শাশুড়ি মাকে কেক খাওয়ালাম, তারপর আমার মাকে, তারপর তোমাদের দাদা ভাইকে, অস্মিকে তো প্রথমেই খাইয়ে দিয়েছিলাম। সবাইকে একে একে কেক খাইয়ে দিলাম, সবাই আমাকে একে একে কেক খাইয়ে দিল। এর থেকে বড় পাওনা আমার মনে হয় না আমার কাছে আর কিছু হতে পারে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কথাই আছে, আবারও বলছি, যার শেষ ভালো তার সব ভালো। তো শেষটা এইভাবে হবে, এত সুন্দরভাবে হবে। সত্যি আমি তোমাদের দাদাভাই আসার আগে পর্যন্ত এতটা আমি ভাবিনি যে সত্যি সত্যি আমার জন্মদিন সেলিব্রেট হবে এবং একসাথে সবাইকে নিয়ে এত সুন্দরভাবে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।